শুরু করছি আজকের ক্লাস। ইংরেজি সাহিত্যের ক্লাস। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা। বিখ্যাত কমেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমেডি অফ ইরোর্স। এই নাটকটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিব। কমেডি অফ ইরোর্স। তো এখান থেকে আমরা কিছু তথ্য প্রথমে নেই। সেটি হচ্ছে কমেডি অফ ইরোর্স এই নাটকটা বাংলা হচ্ছে, দেখেন, ভ্রান্তি বিলাস। এটা হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকটার অনুবাদ করেছেন। অনুবাদ নাম দিয়েছেন হচ্ছে ভ্রান্তি বিলাস। সো এই নাটকের মূল বিষয়টা আমরা একটু সংক্ষেপে বলে নিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে কোশ্চেনটা কিভাবে হবে। দেখেন, কমেডি অফ ইরোর্স নাটকের মূল বিষয়টা আমি এখানে আপনাদের জন্য আলাদা করে স্লাইড করেছি, কিন্তু তার আগে আমি আপনাদের এখানে দুইটা তথ্য দেখাই। এই নাটকটির প্রকাশকাল হচ্ছে 1592 থেকে 93। তবে এই নাটকের প্রকাশকাল সাধারণত আসেনি এখন পর্যন্ত। তবে আমি যেহেতু বলেছি উইলিয়াম শেক্সপিয়ারকে ডিটেলস পড়তে হবে, সেই ক্ষেত্রে চাইলে অনেকেই কিন্তু এটা মাথায় রাখতে পারেন আর কি। সো এই নাটকের অনুবাদের নাম হচ্ছে ভ্রান্তিবিলাস। অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর আসেন এখানকার যে চরিত্রগুলো, আমরা সেই চরিত্রগুলোর দিকে একটু মনোযোগ দিই। মূলত এখানে বিশেষ কোনো চরিত্রের নাম আপনাদের প্রয়োজন নাই, যেটুকু প্রয়োজন সেইটুকু বলছি। এই নাটকের বিষয় হচ্ছে দুইজন মনিব ছিলেন এবং তাদের দুইজন ভৃত্য ছিলেন। সো দুইজন মনিব ছিলেন যমজ, একইভাবে তাদের দুইজন ভৃত্য ছিলেন যমজ। এখন একই চেহারার ভৃত্য, একই চেহারার মনিব। তো মনিব মানে হচ্ছে মালিকের কথা বলতেছি। সো এরা মালিক যখন কোনো কাজের কথা বলে একজন ভৃত্যকে, তখন সে দেখা গেছে যে তার কাজটা শেষ করে চলে যায় অন্য মালিকের কাছে, যেহেতু মালিকেরা যমজ, দেখতে একই রকম। আবার একইভাবে যখন একজন মালিক চেষ্টা করে যে কাজ দিল তার নিজের ভৃত্যকে, কিন্তু কাজটা চাইলো কার কাছে? অন্যজনের কাছে, কারণ যেহেতু তারা যমজ। তাহলে মূল বিষয়টা হচ্ছে এখানে এই যে নাটকের মধ্যে এরকমভাবে বিভিন্ন বলবো কি যে কাহিনীর সৃষ্টি হয়, বা কথোপকথন বা তাদের কার্যক্ষেত্রে নানান জটিলতার সৃষ্টি হয়। আর এই জটিলতার কারণে উভয়ের মধ্যে কমেডি তৈরি হয় বা হাস্যরসের সৃষ্টি হয়। তো যেহেতু দুইজন মনিব যমজ ছিল এবং দুইজন ভৃত্য এরাও যমজ ছিল, সো একজন আরেকজনের কাজ অর্ডার নেওয়া, তারপরে হচ্ছে একজন আরেকজনকে মনিব মানা, সো এইগুলো ক্ষেত্রে তাদের মধ্যে বেশ এই নাটকের জটিলতা সৃষ্টি ছিল। সেখান থেকে এই নাটকটি হচ্ছে কমেডিতে রূপান্তরিত হয়। আর এই কমেডি নাটকটি অবশেষে গিয়ে শেষ হয় এটা হচ্ছে বিশেষভাবে একসাথে বসে মিলবন্ধনের মাধ্যমে। সো এই ছিল হচ্ছে কমেডি নাটকটা, ছোট্ট কিছু কথাবার্তা। এখান থেকে এই মূল কথাগুলো আমি আলাদা ছিল, এটা আপনারা চাইলে এক নজর পড়তে পারেন, না পড়লেও হবে। তো পরীক্ষার হলে এখান থেকে প্রশ্নটা আসবে কি? আসবে হচ্ছে কমেডি ইরোর্স, এইটা কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। এটা কোন ধরনের নাটক? নাটকের নামের মধ্যেই আছে কমেডি। এবং এইটার অনুবাদের নাম কি? ভ্রান্তিবিলাস। অনুবাদ কে করেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই নাটকের কাহিনীটা কি? নাটকের কাহিনী হচ্ছে টুইন বেসড আলোচনা, অর্থাৎ টুইন, যমজ উল্লেখ আছে। টুইন মনিব আর হচ্ছে টুইন ভৃত্য বলা যায়, টুইন পার্ট আর হচ্ছে টুইন বস। সো এই নাটকটার আর তেমন কিছু জানার নাই, এতটুকু জানলে আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে আমরা মোট হচ্ছে 3টা করে নাটক শেষ করে তারপরে 3টা সম্পর্কে এমসিকিউ আলোচনা করব। কমেডি ইরোর্স সম্পর্কে যতটুকু তথ্য দিয়েছে এতটুকুই যথেষ্ট। এরপর আসি এ মিডসামার নাইটস ড্রিম, মানে হচ্ছে একটি মধ্যরাতের নৈশ স্বপ্ন। একটি মধ্যরাতের নৈশ স্বপ্ন, এ মিডসামার নাইটস ড্রিম। এ মিডসামার নাইটস ড্রিম। এখন আসি এই নাটকটার মূল বিষয়গুলো একটু দেখি। মূল বিষয়ে ঢোকার আগে আপনাদেরকে এই পিকচারটা একটু দেখাতে চাই। দেখেন, পিকচারের মধ্যে পরীক্ষার হলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মাথার মধ্যে কনসেপ্ট না থাকলে কিন্তু আনসার করতে পারবেন না। সো এখানে পিকচার দেখেন, একজন মানুষ আছে যার মুখে আছে কি? দেখেন, ঘোড়া, তাই না? ওই পাশে ঘোড়া, তার মানে এই যে এটা হচ্ছে বটম, অর্থাৎ ঘোড়ামুখী বটম। আর এই পাশে দেখেন পরী দেখা যাচ্ছে। সো উভয়ের মধ্যে একটা ভালোবাসার ভাব বিনিময় হচ্ছে। সো আমাদের নাটকটার কিন্তু এই জায়গাটা মনে রাখলে আপনারা ক্যারেক্টারগুলো মনে রাখতে পারবেন। প্রত্যেকটা নাটকের সবচেয়ে জরুরি হচ্ছে ক্যারেক্টার, কোটেশন এবং ভিতরের নাটকের মূল বিষয়বস্তুটা কি বা মূল ভাবটা কি, যেখান থেকে আমাদের কোশ্চেন হচ্ছে বারবার। সো আমরা এখন একটু আগাচ্ছি। আচ্ছা, নাটকটির প্রকাশকাল 1595, এটা আমাদের দরকার নাই। এইটা হচ্ছে প্রেম ভিত্তিক কমেডি নাটক। দেখেন, কমেডি নাটকগুলোর মধ্যে আবার ক্যাটাগরি করা হচ্ছে। সো এই কমেডি নাটকটা হচ্ছে প্রেম ভিত্তিক। আর আগের যেটা ছিল কমেডি অফ ইরোর্স, ওইটা ছিল ভ্রান্তিমূলক কমেডি। ভ্রান্তিমূলক মানে যে কেন বিভ্রান্তি সৃষ্টি হয়, হ্যাঁ, দুইজন যমজ ছিল ওই জন্য বিভ্রান্তি হয়েছিল। আর এই নাটকটার মধ্যে আমরা দেখব হচ্ছে প্রেম ভিত্তিক কিছু কমেডির ব্যাপার স্যাপার। তো চলুন আমরা একটু এক নজরে কিছু
ক্যারেক্টারগুলো একটু দেখে নিই বা এই নাটকের চরিত্রগুলো একটু দেখে নিই। ভালো করে চরিত্রের দিকে খেয়াল রাখেন। এখানে এই চরিত্রের মধ্যে থিসিয়াস, ইনি হচ্ছেন ডিউক অফ অ্যাথেন্স। আমরা জানি গ্রিসের রাজধানী অ্যাথেন্স। সো অ্যাথেন্সের ডিউক বা রাজা হচ্ছে থিসিয়াস। আর এইদিকে হচ্ছে হিপোলিটা। হিপোলিটা হচ্ছে কুইন অফ অ্যামাজন, মানে অ্যামাজনের রানী হচ্ছে হিপোলিটা। ভালো করে বুঝবো নাটকটা। এইখানে দেখেন থিসিয়াস আর হচ্ছে হিপোলিটা, এই দুইজনের মধ্যে হচ্ছে বিবাহ অনুষ্ঠানের সময় একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই নাটকটা। তো থিসিয়াস ডিউক অফ অ্যাথেন্সের, তার মানে আপনার পরীক্ষার হলে প্রশ্ন করতে পারে থিসিয়াস ক্যারেক্টারটি কোন নাটকের মধ্যে রয়েছে। আনসারটা হবে এই মিডসামার নাইটস ড্রিম। সো মিডসামার নাইটস ড্রিমে বৈবাহিক ঘটনাটা কার কার বিবাহকে কেন্দ্র করে? থিসিয়াস আর হিপোলিটার বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে। ওইখানে অবেরো নামে হচ্ছে পরীর রাজা ছিল একজন, সে হচ্ছে অবেরো, পরীর রাজা, মানে পরীদের সর্দার বা রাজা হিসাবে বলতে পারি। আরেকটা হচ্ছে টাইটানিয়া। টাইটানিয়া হচ্ছে এই অবেরোর স্ত্রী, তার মানে পরীর রানী। ওই যে আমরা যে ছবিটা আপনাকে দেখালাম, আরেকবার ছবিতে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এই যে ছবিতে যে এই পাশে দেখা যাচ্ছে পরী, এইটা হচ্ছে অবেরোর স্ত্রী টাইটানিয়া। অবেরোর স্ত্রী কি বলেন? টাইটানিয়া। আচ্ছা, তাহলে আমরা দুইটা নাম পেলাম। তাহলে টাইটানিয়া অবেরোর স্ত্রী। এরপরে হেলেনা হচ্ছে নায়িকা, হেলেনা হচ্ছে নায়িকা, আর ডিমিট্রিয়াস হচ্ছে লাভার অফ হেলেনা। সো এরা হচ্ছে দুই কি বলবো, এরা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আচ্ছা, আর এরা হচ্ছে একজন হলো পরীর রাজা, আরেকজন হচ্ছে পরীর রানী, এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর এরাও একটা জুটি যাদের বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, আরেকটা জুটি দেখি। ক্যারেক্টারগুলো ভালো করে মনে রাখেন, ক্যারেক্টার না মনে রাখতে পারলে নাটক কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে হারমিয়া আর হচ্ছে লাইসেন্ডার। দেখেন হারমিয়া একজন, লাইসেন্ডার একজন, এরাও জুটি। হারমিয়া হচ্ছে নায়িকা আর লাইসেন্ডার হচ্ছে লাভার অফ হারমিয়া। এদিকে বটম, বটম হচ্ছে গাধার মুখোশধারী ব্যক্তি, মানে গাধার মুখোশ নিয়ে যে আছে সে হচ্ছে বটম। আমরা এই চরিত্রটা আবার ওই পিকচারে দেখি। এই যে দেখেন, এখানে গাধার মুখোশ পরে যে আছে সে হচ্ছে বটম। হ্যাঁ, গাধার মুখোশ পরে আছে বটম। আচ্ছা, এই হচ্ছে কয়েকটা ক্যারেক্টার। আর একজন ক্যারেক্টার হচ্ছে পাক। এই পাক মানে হচ্ছে ভৃত্য, ইনি হলো ওই পরীর রাজা অবেরোর ভৃত্য। অবেরো, পরীর রাজার অবেরোর একজন নিজস্ব ভৃত্য ছিল। ভৃত্য মানে কি? গোলাম বা দাসের কথা বলতেছি, একজন ছিল, তার নাম হচ্ছে পাক। তাহলে আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখলাম। ক্যারেক্টারগুলো আমি আবার একটু বলছি। সেটা হচ্ছে হেলেনা, ডিমিট্রিয়াস, আরেকটা ছিল হারমিয়া। হারমিয়ার সাথে কে আছে বলেন? এই যে হারমিয়ার সাথে লাইসেন্ডার। হারমিয়ার সাথে লাইসেন্ডার, আমি ক্যারেক্টারগুলো এখানে লিখে দিচ্ছি। হারমিয়া, আরেকটা হচ্ছে লাইসেন্ডার। হারমিয়া, লাইসেন্ডার। আর অন্যদিকে এখানে আছে হচ্ছে আরও দুইজন, সেটা হচ্ছে একজন হলো বটম, আরেকজন হচ্ছে পাক। বটম, বটম, বটম হচ্ছে আপনার ওই যে গাধার মুখোশধারী একজন মানুষ। আর পাক হচ্ছে ভৃত্য। কার ভৃত্য? ওই যে অবেরোর ভৃত্য, পরীর রাজা অবেরোর ভৃত্য হচ্ছে পাক। সো এই কয়েকটা ক্যারেক্টার নিয়ে হচ্ছে পুরো ক্লাসটাই আপনাদের, মানে এই জায়গাটা বুঝবো আমরা, এই নাটকটাকে বুঝতে পারবো। এখন আসেন, তাহলে নাটকের জুটিগুলো বোঝা শেষ, ভালো করে খেয়াল করবেন। তো এইবার পুরো ঘটনাটা আপনাদের ক্লিয়ার করছি। সো এরা সব জুটি জুটি। বটম আর পাক এরা জুটি না, এরা জাস্ট হচ্ছে দুইটা এক্সট্রা ক্যারেক্টার। এই দুটো হচ্ছে এক্সট্রা ক্যারেক্টার। হ্যাঁ, নাটকের মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে থিসিয়াস আর হিপোলিটার বিবাহ অনুষ্ঠানে এই পরীর রাজা অবেরো সে কি করেছে? লাভ অফ আইডলনেস নামে ফুলের রস সবার চোখে ঢেলে দিয়েছে। এখন সেই লাভ অফ আইডলনেস ফুলের রসের বৈশিষ্ট্যটা কি? সেই লাভ অফ আইডলনেস ফুলের রস বৈশিষ্ট্য হচ্ছে, আমি নামটা একটু লিখে দিচ্ছি, পরীক্ষার হলে এইটা আসবে, লাভ অফ আইডলনেস। এই ফুলের রসের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন সেন্সলেস থেকে ফিরে আসবে, অর্থাৎ এইটা যখনই কারো নিঃশ্বাসে যাবে তখন সে সেন্সলেস হয়ে যাবে, এবং সেন্সলেস থেকে যখন ফিরে আসবে, ফিরে আসার সময় চোখ খুলে প্রথমেই যাকে দেখবে সে তার প্রেমে পড়ে যাবে। এইটা হচ্ছে এই ফুলের রসের বৈশিষ্ট্য। আচ্ছা, তো লাভ অফ আইডলনেস, এই ফলের রসটা সে ঢেলে দিয়েছে, অবেরো ঢেলে দিয়েছে তার স্ত্রী এই টাইটানিয়া বা অবেরোর স্ত্রীর চোখে। এখন অবেরোর স্ত্রীর চোখে যখন এটা ঢেলে দেয় তখন অবেরোর স্ত্রী কী হচ্ছে? তখন সে অবশ্যই অচেতন হয়ে গেছে। অচেতন অবস্থা থেকে সে যখন ফিরে আসে তখন সে অচেতন হয়ে গেছে গেল। একই সাথে এই ফুলের রসটা আবার অবেরোর যে ভৃত্য ছিল পাক, সেই অবেরোর ভৃত্য পাক কী করেছে? এই ফুলের রসটা এই নাটকের আরও দুইজন যে নায়ক ছিল, অর্থাৎ নায়ক হচ্ছে এই যে ডিমিট্রিয়াস আর হচ্ছে লাইসেন্ডার। ডিমিট্রিয়াস আর লাইসেন্ডার, এই যে আরও দুজন নায়ক ছিল ডিমিট্রিয়াস আর হলো লাইসেন্ডার, এদের চোখে দিয়ে দিয়েছে। এদের চোখে কে দিল?
এই যে পাক দিল, পাক হচ্ছে কি এই অবেরোর ভিত্তু, তার মানে রস ঢালার কাজটা কে করেছে, ফুলের রসটা ঢেলেছে কে, এক অবেরো, আরেক হচ্ছে অবেরোর ভিত্তু পাক, এই দুজন মিলে। অবেরো ঢেলেছে কার চোখে, তার স্ত্রীর চোখে, আর পাক ঢেলেছে কার চোখে, এই যে ড্রিমিটিয়াস আর হইলো লাইসেন্ডার, অন্য দুজন নায়িকার চোখে। এখন ঘটনা কি হচ্ছে, যখন সবাই অচেতন, এখন সবাই যখন ঘুম থেকে উঠলো, তখন এই যে অবেরো কি করছে, অবেরোর চোখে প্রথমেই পড়েছে হচ্ছে এই বটমকে। বটম মানে হচ্ছে ওই যে মুখোশধারী, গাধার মুখোশধারী ব্যক্তি, তাহলে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, এরপরে যখন ড্রিমিটিয়াস আর হচ্ছে আপনার এই লাইসেন্ডার ঘুম থেকে উঠে, তারা প্রথমেই দুজনেই দেখেছে হচ্ছে হেলেনাকে, দুইজনেই কে দেখেছে, হেলেনাকে। এখন দুজন মিলেই হেলেনাকে দাবি করছে, কারণ যখনই সে ঘুম থেকে উঠবে প্রথমেই যাকে দেখবে তার প্রেমে পড়বে। সো দুই নায়কই প্রেমে পড়েছে কার, হেলেনার, কারণ হেলেনাকে প্রথমে দেখেছে। এখন এইটা নিয়ে হচ্ছে এই নাটকের মধ্যে বাকবিতণ্ডা এবং হচ্ছে টানাটানি, বা এখান থেকে কৌতুক বা হাস্যরসাত্বের সৃষ্টি হয়েছে। সো এইখান থেকে এই নাটকটা হচ্ছে, যেহেতু প্রেম ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে কমেডি হয়েছে, সো এইটা নাটকের নামই হচ্ছে প্রেম ভিত্তিক কমেডি নাটক। নাটকের নামই হয়েছে প্রেম ভিত্তিক কমেডি নাটক। সো নাটকটার নাম হচ্ছে মিডসামার নাইটস ড্রিম। তো ক্যারেক্টারগুলো সবাই ক্লিয়ার কিনা, নাটকটা সবাই ক্লিয়ার কিনা, সো এতটুকু বুঝলেই এনাফ। এখন পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে আবার এই পরীর রাজা অবেরো সবার চোখে পুনরায় আবার সেই ফুলের রস দিয়ে সবাইকে আবার পুনরায় ঠিকঠাক করে নাটকটি সমাপ্ত ঘটছে। তার মানে পরে আবার এইটা সংশোধনের জন্য ফুলের রস দ্বিতীয়বার দিলে দ্বিতীয়বারের পর সব ঠিক হয়ে যাবে, বাংলা সিনেমার মতো আর কি, একবার বাড়ি খাওয়ার পর আবার বাড়ি খেলে ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার সেই নাটকে ছিল। সো এই ক্যারেক্টারগুলো আপনাকে মনে রাখতে হবে, তাহলে পরীক্ষার হলে সরাসরি আসবে যে এই ক্যারেক্টারগুলো কোন নাটকে আছে, এবং এছাড়াও বলবে নাটকটা কি ধরনের কমেডি, এটা হচ্ছে লাভ বেসড কমেডি। সো এখন আমরা এখান থেকে ঘটনাটা আমি যেটা বললাম সেগুলো এখানে লেখা ছিল, এগুলো আমি আপনাদের বলিনি, একই কথা আমি সব কিছু অলরেডি বলে দিয়েছি, এগুলো লেখা ছিল। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কোটেশন পড়ব। আপনার কি ক্যারেক্টারগুলো স্ক্রিনশট দিয়েছিলেন, তো স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, বলছে যে কোটেশন কয়েকটা আমরা একটু দেখি, তার মানে কোটেশনগুলো আমাদের লাগবে। লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ মাইন্ড, বলছে ভালোবাসা চোখ দেখে নয়, মন দেখে বুঝে নিতে হয়, মন দেখে বুঝে নিতে হয়। সো এইটা হচ্ছে নাটকে যখন সব হট্টগোল বেঁধেছিল, তখন পুনরায় যখন সচেতন করা হয়, তখন এই উক্তিটা করা হয়, টেক পেইনস বি পারফেক্ট, টেক পেইনস বি পারফেক্ট, মানে ব্যথা পাও আরও পরিপূর্ণ হও, মানে ওই যে প্রথমে ফুলের রস নিয়ে তারা কষ্ট পেয়েছে, পরের বার আরও পরিপূর্ণ হয়েছে। দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ, প্রকৃত ভালোবাসা কখনো সহজ মিলন হয় না, প্রকৃত ভালোবাসায় কখনো সহজ মিলন হয় না। সো এই তিনটা কোটেশন আপনারা একটু জাস্ট মিলিয়ে রাখতে পারেন, যে ওই ঘটনাগুলোর সাথে মনে রেখে বা মিলিয়ে আপনি চাইলে মনে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই নাটক থেকে শেক্সপিয়ারের দর্শনটা কি। এই নাটক থেকে শেক্সপিয়ারের দর্শনটা হলো, এটা একটু পড়েন, আপনারা এক লাইন পড়ে নিলেই হবে। প্রেম মস্তিষ্কের এক ধরনের উন্মাদ ব্যাপার, জীবনের একটা বিরক্তিকর বস্তু, প্রেমিক প্রেমিকাদের একটা দুর্দাম খেয়ালিপনা, আত্মসংযমহীন উদ্দামতা, আবেগের প্রবল ঝোড়ো হয় ভেসে যাওয়া এক নির্লজ্জতা, সমাজ ও গুরুজনের প্রতি বিদ্রোহ করে বসা, এমনকি নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধে যুদ্ধ করা। প্রেম হলে একটা বিশৃঙ্খল চক্ষু লজ্জাহীন হাসির ব্যাপার, প্রেমের ব্যাপার কুৎসিত বলে কিছু নাই, অর্থাৎ ওই যে বটম, অর্থাৎ হচ্ছে আপনার গাধা মুখোশধারী মানুষের প্রেমে পড়ে যায় পড়ি, সেই কথাটা বোঝানো হচ্ছে। প্রেমে পড়লে মানুষ গাধা গরু বনে যেতে পারে, মানে গাধা গরু হয়ে যেতে পারে। এইটা হচ্ছে শেক্সপিয়ারের এই নাটক থেকে উপলব্ধি বা দর্শন। আচ্ছা, এখন আমরা মার্চেন্ট অফ ভেনিস, তাহলে দুইটা নাটক শেষ করলাম, দুইটা নাটক, তাহলে আমরা মোট তিনটা নাটক শেষ করে এমসিকিউ পড়বো, পরে তিনটা আবার দেখব। তাহলে আমরা কি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার? তো এবার আসি মার্চেন্ট অফ ভেনিস, এই নাটকের কোন কোন চরিত্রগুলো আছে সেটা একটু দেখব। মার্চেন্ট অফ ভেনিস, কথা মার্চেন্ট মানে হচ্ছে বণিক বা ব্যবসায়ী, আর ইতালির ভেনিস রাজ্য, তো ভেনিসের মার্চেন্ট বা ভেনিসের বণিক, সেইখান থেকে এই নাটকটার রচনা। সো আমরা একটু দেখি, আমরা বলেছিলাম কমেডি নাটকগুলো হচ্ছে বিভিন্ন ঘটনার নাম, সরাসরি কোনো ব্যক্তির নাম না। সো এটা একটা ঘটনা, সো ঘটনা কেন্দ্রিক যে নাটকগুলো সেগুলো কমেডি। সো আমরা এখান থেকে চরিত্রগুলো একটু পড়ি, খুব গুরুত্বপূর্ণ। এই নাটক থেকে বারবারই প্রশ্ন আসতেছে মার্চেন্ট অফ ভেনিস থেকে। সো মার্চেন্ট অফ ভেনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে অ্যান্টোনিও, মার্চেন্ট অফ ভেনিস। এরপরে বলা আছে বাসানিও, বাসানিও ফ্রেন্ড অফ অ্যান্টোনিও, তার মানে অ্যান্টোনিও আর বাসানিও এই দুজন হচ্ছে বন্ধু, ভালো করে বুঝেন। অ্যান্টোনিও বাসানিও এই দুজন হচ্ছে বন্ধু। তারপরে পোর্শিয়া আর হলো শাইলক, পোর্শিয়া আর হচ্ছে শাইলক, পোর্শিয়া আর শাইলক,
এই দুইজন হচ্ছে আপনার এই যে পোর্শিয়া সে হলো রিচ হিরিস অফ বেলমাউন্ট, তার মানে কি রিচ হ্যারিস, তার মানে এ হচ্ছে পোর্শিয়া হচ্ছে মূলত আরও একজন ব্যবসায়ী, আর শাইলক হচ্ছে আপনার রিচ মানি লেন্ডার জিউ। এখানে জিউ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সুদি কারবারি বা ব্যবসায়ী যে হচ্ছে সুদের ব্যবসা করে। রিচ মানি লেন্ডার মানে হচ্ছে যে অর্থ ধার দেয়, ধার দিয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে, সে হচ্ছে শাইলক। এখন আসেন এই নাটকের কাহিনীটা থেকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে মূলত কয়টা ক্যারেক্টার দেখলাম? 4টা ক্যারেক্টার, আরও ক্যারেক্টার আছে কিন্তু মূল ক্যারেক্টার হচ্ছে এই 4টা। ও অ্যান্টোনিও বাসানীয় দুই বন্ধু, পোর্শিয়া শাইলক, এরা হচ্ছে আরও ব্যবসায়ী, শাইলক হচ্ছে মানুষকে টাকা ধার দেয়। এখন দেখেন অ্যান্টোনিও হচ্ছে শাইলকের কাছ থেকে টাকা ধার চেয়েছে, তো টাকা ধার দিবে শাইলক, ঠিক আছে। এখানে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে চুক্তি করেছে শাইলক যে আমি যে তোমাকে টাকাটা ধার দিলাম অ্যান্টোনিও, তুমি যদি টাকা ফেরত না দিতে পারো তাহলে চুক্তি সাপেক্ষে চুক্তিটা হচ্ছে আমি তোমার গায়ে থেকে বা শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। ওকে, তো শাইলকের সাথে এই চুক্তিতে সম্মত হলো কে? অ্যান্টোনিও। আচ্ছা, এখন সময় মতো টাকা ফেরত না দিতে পারলে শাইলক সুদী ব্যবসায়ী, সে কী করবে? অ্যান্টোনিওর কাছ থেকে অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। এখন সময় মতো অ্যান্টোনিও টাকাটা পরিশোধ করতে পারেনি, তাহলে চুক্তি অনুযায়ী শাইলক এই কাজটা করবে, মাংস কেটে নেবে। এখন শাইলক যেটা করেছে, অ্যান্টোনিও যেটা করেছে সেটা হলো অ্যান্টোনিও এখন তার বন্ধুদের সাহায্য নিয়ে এই শাইলকের বিরুদ্ধে মামলা করেছে। মামলা করেছে কিসের? হত্যা মামলা করেছে, যে হত্যার পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে সেই রকম একটা মামলা করেছে। মামলা করেছে কোথায়? এই যে তার বন্ধু বর্ষানিয়া আর একটা হচ্ছে পোর্শিয়া। পোর্শিয়া কিন্তু প্রকৃত আইনজীবী না, বাট সে একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এখানে এই অ্যান্টোনিওর পক্ষ ধরে ব্যবসায়ীদের পক্ষ থেকে ছদ্মবেশী আইনজীবী হয়েছে, ছদ্মবেশ ধরেছে আইনজীবীর। তারা এখন বিচার কার্য শুরু করছে। তো দেখেন পোর্শিয়া বিচারের রায় দিয়েছে। পোর্শিয়ার সাথে আরও ছিল, পোর্শিয়া আর বসানীয়র সাথে আরও 2-1টা ক্যারেক্টার ছিল। তো পোর্শিয়া রায় দিয়েছে হ্যাঁ, শাইলক তার শরীর থেকে মাংস কেটে নিতে পারবে, কিন্তু কোনো রক্তপাত করা যাবে না, মানে কোনো রক্ত বের হওয়া যাবে না। তো এখন বলেন মাংস কেটে নিলে রক্ত বের হবে না? অবশ্যই বের হবে। তাহলে বিচারের কারণে 2 দিকে চলে গেল, একদিকে সে মাংস নিতে পারবে কিন্তু রক্ত বের হওয়া যাবে না, এটা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে দেখা গেল আরও তার বিরুদ্ধে উল্টো, শাইলকের বিরুদ্ধে আরও উল্টো অভিযোগ আনা হলো, সে তাকে হত্যা করতে চেয়েছে। এই কারণে শাইলকের যে সব অর্থ সম্পদ সেগুলো বাজেয়াপ্ত করা হলো এবং অ্যান্টোনিওকে এই মামলা থেকে মামলায় আর কি বিজয়ী করা হলো। তো এই যে একটা কি বলবো, ছদ্মবেশীর মাধ্যমে পোর্শিয়ার যে উপস্থিত বুদ্ধি আর তার যে এই চমকপ্রদ বিচারের সিস্টেম, এইটা দেখেই হচ্ছে এই নাটকের মধ্যে কমেডির সৃষ্টি হয়েছে। সো এইখান থেকে এই নাটকটার নাম হচ্ছে কমেডি নাটক। এখন এই কমেডি নাটকের ক্যারেক্টারের মধ্যে রয়েছে জিউ বা সুদের ব্যবসা সংক্রান্ত বিষয়, এবং এইটা কোথাকার কেন্দ্র করে? ভেনিসের কেন্দ্র করে, ঠিক আছে। আর এখানে ক্যারেক্টার কি কি? অ্যান্টোনিও, বসানীয় আর হচ্ছে পোর্শিয়া, শাইলক। এখন দেখেন আপনারা বুঝলেন কিনা। তাহলে এই হচ্ছে মোট এই নাটকটার মূল বিষয়। সো এখানকার ক্যারেক্টারগুলো আপনারা হয়তো মনে রাখতে পারবেন। তাহলে মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টার হচ্ছে 4টা মূলত মনে রাখবেন, ABPS, 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 ABPS। আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন। মার্চেন্ট অফ ভেনিসের চরিত্র হচ্ছে ABPS, ABPS। ওকে, আচ্ছা এরপর আসি। তো নাটকটা হাস্যরসাত্মক, আমি এখন MCQ দেখাবো আপনাদেরকে, এইগুলো আপনারা পারবেন। এখানে একটু পড়েন, এগুলো অলরেডি বলেছি, তাও একবার একটু লেখা অংশটা পড়েন। বলছে এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কমেডি, একে ট্রাজি কমেডিও বলা হয়। নাটকটির বিষয়বস্তু হলো শাইলকের শাস্তি। শাইলক হলো কুশিতজীবী, মানে মানি লেন্ডার, মহাজন যে টাকা ধার দেয়। নাটকে ভেনিসের ব্যবসায়ী অ্যান্টোনিও শাইলকের থেকে টাকা ধার নিয়েছিল এবং চুক্তি করেছিল, সেই ঘটনাটাই আমি আপনাদেরকে বলেছি। এগুলো এখানে সেটাই লেখা আছে, আপনারা যারা বই পড়বেন সেখানে অলরেডি এগুলো পাবেন ইনশাল্লাহ। এরপর আসেন নাটকের কিছু কোটেশন বা ইনফরমেশন দেখি, এগুলো থেকে কিন্তু MCQ আছে, সো রেডি হন। ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই স্বর্ণ হয় না, এটা আছে কোন নাটকে? মার্চেন্ট অফ ভেনিস। তারপর বলছে কারাপশন উইন্স নট মোর দ্যান অনেস্ট, তার মানে সততার উপরে কখনো কারাপশন বা দুর্নীতি বিজয়ী হতে পারে না। 3 নাম্বার, ইন স্মুথ আই নো নট হোয়াই আই অ্যাম সো চাইল্ড, বলছে ইন স্মুথ আই নো নট হোয়াই, আমি জানি কেন না, আই অ্যাম সো চাইল্ড মানে সত্যি আমি জানি না আমি কেন বিমর্ষ।
ইট ইজ এ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড। তো মানে বলছে তিনিই বিজ্ঞ পিতা যিনি তার সন্তানদের সম্পর্কে পুরোটা অবগত। সো যেহেতু অনেক বড় নাটক, সেখান থেকে কোন কোটেশনটা আসবে, কোটেশন ধরে ধরে নাটকের ব্যাখ্যা করতে গেলে একটা নাটক দিয়ে আপনার দিন পার হয়ে যাবে। সো আমরা যেহেতু খুব জিস্ট নিচ্ছি, আমরা যেহেতু নন সাহিত্যিকের স্টুডেন্ট হিসাবে লিটারেচার অংশটা যারা পড়ছি, তাদের জন্য এইগুলো হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, যে অল্প অল্প করে শিখলি এনাফ। তো এই যে তিনটা নাটক থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, সেইগুলোর উপরে এখন আমরা এমসিকিউ দেখব। আরেকটা বিষয়, লাভ ইজ ব্লাইন্ড, এইটাও হচ্ছে আপনার কোথা থেকে নেওয়া হয়েছে, মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে। এখন আসি এমসিকিউ পার্ট, তো সলভ করেন আপনারা। এবার আপনাদের পালা, বলেন শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। এখানে শাইলক কোন নাটকের চরিত্র? শাইলক কোন নাটকের চরিত্র? কোশ্চেন নাম্বার 1, শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। শাইলক কোন নাটকের প্লে ক্যারেক্টার? বলেন। তসলিম বলছেন হচ্ছে বি নাম্বার, আশিস বড়ুয়া বলছেন বি নাম্বার, রাইট। শাইলক এই যে কেবলই পড়লাম আমরা, তাই না? মার্চেন্ট অফ ভেনিস, হ্যাঁ মার্চেন্ট অফ ভেনিস মানে মার্চেন্ট, ব্যবসায়ী। কে কে ছিল? হ্যাঁ কে কে ছিল মনে আছে? এবিপিএস মনে আছে? এই যে আমরা বলছিলাম মার্চেন্ট অফ ভেনিসে আপনারা ক্যারেক্টার 4টা মনে রাখবেন কিভাবে? এবিপিএস, অ্যান্টোনিও, বোসানিও, পোর্সিও, শাইলক। আচ্ছা 2 নাম্বার, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট। কোশ্চেনটা দেখেন, তো মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক, কি বিষয়ে সেটা বলছে। সেখানে আনসারটা কি হবে বলেন? কি বিষয়ে এই নাটকটা? কি বিষয়ে? আনসারটা কি হবে? কি বিষয়ে এই নাটকটা? মার্চেন্ট অফ ভেনিস ইজ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট জিউ। এই যে জিউ মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে সুদী ব্যবসায়ী, সুদী ব্যবসায়ী সম্পর্কে। 2 এর 1 বুঝতেছেন কোশ্চেনগুলো কিভাবে করা হচ্ছে? আচ্ছা 3 নাম্বার, টুইন ক্যারেক্টার আর ইন। দেখেন তো, মনে করেন তো, টুইন ক্যারেক্টার মানে যমজ যে চরিত্র সেটা আছে কোন নাটকে? টুইন ক্যারেক্টার আর ইন, যমজ চরিত্র আছে কোন নাটকে? কোশ্চেন নাম্বার 3, যমজ চরিত্র আছে কোন নাটকে? 3 নাম্বার, টুইন ক্যারেক্টার আর ইন, যমজ চরিত্র কোথায় আছে? মনে আছে? 3 এর আনসারটা কি? প্রশান্ত, তসলিম, দ্রুত উত্তর করেন। 3 এর আনসার হচ্ছে বি, ওই যে কমেডি অফ ইরোর্স। ভ্রান্তি বা কি বলবো, ভ্রান্তি বা বিভ্রান্তিটা আসবে কিভাবে? যখন যমজ একজনকে প্রশ্ন করা হবে, আরেকজন উত্তর দিবে, এরকম আরেকজনের কাছে চাইবে, আনসার চাইবে, এরকম। আচ্ছা 4 নাম্বার, হেলেনা আর ইন। হেলেনা, আশিস, যমজ ক্যারেক্টার কিন্তু কমেডি অফ ইরোর্সে ছিল, ভুল করেন না। আব্দুর রহমান বলেন হেলেনা আর ইন, হেলেনা কোন নাটকে ছিল? হেলেনা, হেলেনা কোন নাটকে ছিল? ছিল মনে আছে? হেলেনা ডিমিট্রিয়াস, তারপরে ছিল হারমিয়া, সাথে ছিল হচ্ছে, হারমিয়ার সাথে কে ছিল মনে পড়ছে সবার? আচ্ছা আরাফাত বলছেন হচ্ছে 4 এর 1, মিডসামার নাইটস ড্রিম। মিডসামার নাইটস ড্রিম, রাইট। আনসার হচ্ছে 1 নাম্বার। অর্থাৎ ওই যে এই মধ্যরাতের নৈশ স্বপ্ন, এইটা হচ্ছে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে, মনে আছে আপনাদের? হেলেনা, হারমিয়া, এই ক্যারেক্টারগুলো ওখানে ছিল। কারাপশন উইন্স নট মোর দ্যান অনেস্টি ইজ এ কোটেশন ফ্রম। এই কোটেশনটা কোথা থেকে নেওয়া হয়েছে? কারাপশন উইন্স নট মোর দ্যান অনেস্টি মানে সততার উপরে কখনো দুর্নীতি বিজয়ী হতে পারে না বা হয় না। সো এখানে 5 নাম্বার, এটা কোনটা আনসার? 5 এর আনসার হচ্ছে সি, মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস, রাইট। এই তো পারছেন আপনারা। আর কয়েকটা প্রশ্ন সলভ করে এই জিনিসটাকে আপনাদের মাথার মধ্যে দিয়ে দিব। পরীক্ষা দেওয়ার পরে মনে পড়বে যে হ্যাঁ এক্সপার্ট আলিম স্যার একটা জিনিস পড়িয়েছিল, সেটা কমন পড়েছে। আচ্ছা 6 নাম্বার, ডিমিট্রিয়াস। দেখেন ডিমিট্রিয়াস, ডিমিট্রিয়াস, ডিমিট্রিয়াস কোন নাটকের ক্যারেক্টার? ডিমিট্রিয়াস, ডিমিট্রিয়াস মনে আছে? ওই যে 4টা জুটি ছিল কিন্তু, হ্যাঁ ওই যে পরীর রাজা অবেরো, আর অবেরোর স্ত্রী ছিল হচ্ছে টাইটানিয়া। আচ্ছা তাহলে ডিমিট্রিয়াস, ডিমিট্রিয়াস কি অ্যান্সার হবে? এটা কোথাকার? মিডসামার নাইটস ড্রিম, ওখানে ডিমিট্রিয়াস হলো ওই যে হেলেনার নায়ক ছিল। আচ্ছা লাভ ইন আইডলনেস আর ইন, দেখেন ভালোবাসার এই যে অলসতা বা যেটাকে কি বলি ঔষধ, লাভ ইন আইডলনেস, এইটা কোন নাটকের বিষয়ের মধ্যে ছিল? 7 নাম্বার, ঝটপট উত্তর করবেন তাড়াতাড়ি। লাভ ইন আইডলনেস, আবারও মিডসামার নাইটস ড্রিম, ওই যে ভালোবাসা মানে ফুলের রস, লাভ ইন আইডলনেস এটা হচ্ছে ফুলের রস। 8 নাম্বার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নাটকটি অনুবাদ করেছেন? 8, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নাটকটি অনুবাদ করেছেন?
মনে আছে সবার? ভ্রান্তি বিলাস নামে অনুবাদ করেছেন, মনে আছে? কমেডি অফ ইরোডস। 8 নম্বর প্রশ্ন বি, আরাফাত চৌধুরী, ঠিক আছে, কমেডি অফ ইরোডস। 9 নম্বর কোশ্চেন, দ্য শেক্সপিয়ারিয়ান সনেট প্যাটার্ন ইজ, এটা অবশ্য সনেটের প্যাটার্ন এখানকার জিনিস না, তাও চলে আসছে। এটার আনসার হচ্ছে 4 নাম্বার। যেহেতু চলে আসছে কোশ্চেনটা, এবার একটু মনে রাখার জন্য বলি। এবি সিডি, বলেন এবি সিডি ইডি ইএফ, এগুলো আমার জীবনে মনে থাকে না, এটা আসলে পারবেন না। দেখেন আপনারা যেভাবে পারেন মনে রাখেন। আচ্ছা, এটা বই থেকে পাবেন, ঠিক আছে। 10 নাম্বার, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই, মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই, মার্চেন্ট অফ ভেনিস কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। এটা বলার অপেক্ষা রাখে না। শেক্সপিয়ারস মার্চেন্ট অফ ভেনিস ইজ এ, এটা কি? এটা একটা নাটক তো বটেই, কিন্তু সেটা কি ধরনের নাটক? মার্চেন্ট অফ ভেনিস এটা কোন ধরনের নাটক? ইজ এ, এটা বলছে ইজ এ কি? এইখানে একটা সমস্যা আছে 11 নম্বরে। এইটা একটা নাটক, প্লে মানে নাটক, আবার কমেডি মানে হচ্ছে কমেডি। এখন প্রশ্ন হলো আমরা আনসার করব কোনটা? 11 নম্বর নিয়ে একটু প্রবলেম আছে। 11 কিন্তু কেউ ডি বলতেছেন, কেউ সি বলতেছেন। 11 আমরা প্রথমে আনসার করব হচ্ছে সি। এটা একটা প্লে, নাটক বললে কোনো ভুল হবে না, কিন্তু কমেডি বললে একটু বলা উচিত ছিল যে কমেডি প্লে যদি থাকতো তাহলে এটা আনসার করতাম। তাহলে আমরা 11 নম্বরে প্রথম প্রাধান্য দেব সি নাম্বার, না থাকলে আনসার করব হচ্ছে ডি নাম্বার। তাহলে 11 আনসারটা প্রথমে প্রাধান্য দেব হচ্ছে সি নাম্বার, প্লে, সি নাম্বার। 11 নম্বর প্রথমে প্রাধান্য দেব হলো সি নাম্বার, নাটক বলবো প্লে, জাস্ট প্লে, ঠিক আছে। 12 নাম্বার, লাইসেন্ডার আর ইন, লাইসেন্ডার কি? লাইসেন্ডার আর ইন, এই লাইসেন্ডার ক্যারেক্টারটা কোথায় আছে? লাইসেন্ডার ক্যারেক্টারটা কোন নাটকে আছে? বলেন, লাইসেন্ডার ক্যারেক্টারটা কোন নাটকে আছে? 12 নাম্বার, এ মিডসামার নাইটস ড্রিম, মনে আছে? লাইসেন্ডারের সাথে ছিল হারমিয়া, লাইসেন্ডারের সাথে নায়িকা ছিল হারমিয়া। 12 নাম্বার, দ্রুত মনে করতে হবে বিষয়গুলো, কারণ হচ্ছে এই ক্যারেক্টার থেকে আমাদের কোশ্চেন আসবে। 13 নাম্বার, শাইলক ইজ এ ক্যারেক্টার অফ, এটাও তো পারার কথা, বলেন তসলিম ভাই, স্বজন ভাই। আচ্ছা, 13 নাম্বার, শাইলক ইজ এ ক্যারেক্টার অফ, শাইলক কোথাকার ক্যারেক্টার? বলেন 13 নাম্বার, শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টার। 13, মার্চেন্ট অফ ভেনিস, রাইট। ওই যে ভেনিসের ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল শাইলক, শাইলকের সাথে মনে রাখতে পারেন সুদী ব্যবসায়ী, স্বশয়ের সাথে মনে রাখতে পারেন আর কি। ওই যে এবিপিএস, অ্যান্টোনিও বোসানিও পোর্শিয়া, আর হলো শাইলক, এবিপিএস মনে রাখবেন। হ্যাঁ, ওই যে মার্চেন্ট অফ ভেনিস মানে এবিপিএস, এইভাবে মনে রাখবেন। 14 নম্বর, মার্চেন্ট অফ ভেনিস ইজ, এখানে আবার বলছে মার্চেন্ট অফ ভেনিস কি? সেম কোশ্চেন, এটা তো পারবেন। এই জায়গাতে আনসার আপনি বলতে পারবেন এইটা একটা কমেডি। দেখেন এখানে কিন্তু প্লে বলে আলাদা অপশন নাই, সো এটাকে আমরা বলবো হচ্ছে কমেডি। 14 আনসার বি, মার্চেন্ট অফ ভেনিস, এটা একটা কমেডি। 15, হিপোলিটা ইজ এ, হিপোলিটা কোথাকার ক্যারেক্টার? মানে হিপোলিটা আর ইন, সরি এখানে ইজ ইন হবে, হিপোলিটা ইজ ইন, হিপোলিটা কোথাকার ক্যারেক্টার বা কোন নাটকের ক্যারেক্টার? মনে আছে হিপোলিটা? বলেন, ওই যে হিপোলিটা হচ্ছে আপনার কুইন অফ কোথাকার বলেন তো? ওই যে অ্যামাজনের কুইন। আর থিসিয়াস ছিল হচ্ছে অ্যাথেন্সের ডিউক। ওই থিসিয়াস আর হচ্ছে হিপোলিটার বিবাহ অনুষ্ঠানই হচ্ছে মিডসামার, মধ্যরাতের বিবাহ অনুষ্ঠান। মধ্যরাতের বিবাহ অনুষ্ঠানটা কার ছিল? হিপোলিটা আর হলো থিসিয়াসের। সো 14 আনসার হচ্ছে এ নাম্বার, 14 আনসার এ নাম্বার, মিড সামার নাইটস ড্রিম। 14 আনসার এ নাম্বার, সরি 15 আনসার এ নাম্বার, সরি 15 আনসার এ নাম্বার, 15। ওই যে হিপোলিটা আর হচ্ছে আপনার থিসিয়াস, এই দুইজনের বিবাহ অনুষ্ঠানের মধ্যে পরীর রাজা অবেরো ফুলের রস ঢেলে দেয়, সেই নাটকটা। 16 নাম্বার, কুইক রাইটেড লয়ার ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। দেখেন এখানে আরেকটা কথা বলছে, তো মার্চেন্ট অফ ভেনিস নাটকে যে হঠাৎ করেই দ্রুত আইন লিখতে পারে সেই ধরনের লয়ার কে ছিল? এক কথা এখানে লয়ার সেজেছিল কে? ছদ্মবেশী লয়ার, মনে আছে? ছদ্মবেশী লয়ার কে ছিল? 16 নম্বর প্রশ্ন। মার্চেন্ট অফ ভেনিস নাটকে আমরা বলছিলাম যে একজন লয়ার আছে, তো ছদ্মবেশী সেই লয়ারটা কে? মার্চেন্ট অফ ভেনিসে ছদ্মবেশী লয়ার কে? ছদ্মবেশী লয়ার মনে আছে? পোর্শিয়া।
পোরশিয়া, রাইট, ডি নাম্বার। শামসুন নাহার শম্পা, কারেক্ট আনসার। সঠিক আনসার হচ্ছে পোরশিয়া। পোরশিয়া ছিল হলো ওই যে কুইক রাইট অ্যান্ড লয়ার, মানে সে দ্রুত আইন লিখতে পারত। 17 অ্যান্টোনিও। অ্যান্টোনিও ইজ এ ক্যারেক্টার ইন। এখন অ্যান্টোনিও কোন নাটকের ক্যারেক্টার মনে আছে অবশ্যই, ওই যে মিডসামার নাইটস ড্রিম, হ্যাঁ, এম দিয়ে মার্চেন্ট, সরি এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস, হ্যাঁ, এই যে এম দিয়ে মনে রাখবেন, মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে এবিপিএস। তার মানে এখানে আনসার হচ্ছে 17 সি নাম্বার। মার্চেন্ট অফ ভেনিসে অ্যান্টোনিও ছিল, অ্যান্টোনিওর বন্ধু ছিল বসানিও। দেখেন আমার সাথে যদি কেউ এমসিকিউগুলো না পুরো ক্লাসটা থাকে তাহলে কিন্তু তার ব্রেন অনেক পরিষ্কার হয়ে যাবে। আর আমরা এখানে কোর্স ফি নেইনি, জাস্ট নিয়েছি একটা নামমাত্রে টাকা, যেটা হচ্ছে বইতেই শেষ। সো এটা কেন করাচ্ছি এত ভালোভাবে, কারণ এইগুলো আমি চাই যে আপনারা ভালোভাবে করে প্রথমত আপনারা শিখেন, তারপরে আমার কথা বলেন মানুষকে, সমস্যা নাই, আগে নিজেরা আমার কাছ থেকে শিখেন। 18 হেলেনা ইজ এ ক্যারেক্টার ইন। হেলেনা কোথাকার ক্যারেক্টার ছিল? হেলেনা, হেলেনা মনে পড়ে? হেলেনা বলেন। শুভ্র অধিকারী, আব্দুর রহমান, হেলেনা ইজ এ ক্যারেক্টার। হেলেনা কোথাকার ক্যারেক্টার ছিল? ওই যে হেলেনা হারমিয়া কোথায় ছিল বলেন? মধ্যরাতের নৈশ স্বপ্ন, মানে মিডসামার নাইটস ড্রিম। আনসারটা হচ্ছে এ নাম্বার, আনসার হচ্ছে এ নাম্বার 18 এ। ওকে 19 অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই কোটেশনটা কোন নাটক থেকে নেওয়া? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই কোটেশনটা কোন নাটক থেকে নেওয়া? 19 নাম্বার। এইটা হচ্ছে আপনার মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে ছিল, 19 সি, মার্চেন্ট অফ ভেনিস। আমরা সেটাও দেখেছি, চকচক করলেই শোনা হয় না, এটা হচ্ছে সুদী ব্যবসায়ীর ওখানে ছিল, মার্চেন্ট অফ ভেনিস। এবং 20 নাম্বার টেক পেইনস বি পারফেক্ট, তার মানে ব্যথা নাও, পারফেক্ট হও, নিখুঁত হও। টেক পেইনস বি পারফেক্ট, এখানে আনসার কোনটা? পেইন নাও, পারফেক্ট হও। সো এখানে আনসারটা হচ্ছে এ নাম্বার, এ নাম্বার, মার্চেন্ট অফ ভেনিস। 20-এর আনসার কি বলেন? শুভ্র অধিকারী, আশিস বড়ুয়া। আমি মার্চেন্ট অফ ভেনিস থেকে বেশি এমসিকিউ সেট আপ করেছি, এগুলো সব সম্ভাব্য এমসিকিউ, এখনো আসেনি, আসবে, আসবে, মনে পড়বে, কারণ মার্চেন্ট অফ ভেনিস থেকে বারবার প্রশ্ন আসতেছে। সো আপনারা চেষ্টা করবেন এই মার্চেন্ট অফ ভেনিস সহ আরও যে 3টা নাটকের বিশ্লেষণ বললাম সেগুলো আপনারা পড়তে, ঠিক আছে? 20-এর আনসার হচ্ছে এ, মিডসামার নাইটস ড্রিম। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের সাথে কমেডি নাটকগুলোর মধ্যে 3টা নাটকের বিশ্লেষণ, 3টা নাটকের বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরও কয়েকটা নাটক সম্পর্কে একটু দেখবো এক নজরে, যদিও এই নাটকগুলো একটু বড়, তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটু রিডিং করে যাব, তারপর সেখান থেকে আনসার করব। কি সবাই রেডি তো ইনশাল্লাহ? অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকটা বলছে তুমি যা পছন্দ করো বা তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট। তো এই নাটকটির আমরা একটু ক্যারেক্টারগুলো দেখব। ক্যারেক্টারগুলো এখানে আমি একটু সংক্ষেপে বোঝানোর জন্য, মনে রাখার জন্য বলছি। তাহলে অ্যাজ ইউ লাইক ইট, এইখানে আপনারা এই কয়েকটা শব্দ একটু বর্ণ একটু মনে রাখেন, OODDRCFC। দেখেন যদি আপনাদের অনেকগুলো নাটক, কিন্তু ক্যারেক্টার আপনাদের মধ্যে মিক্সচার লেগে যাবে, এই জন্য 2-1টা তো ট্রিপস দিয়ে মনে রাখতেই পারেন, যদিও টিপসের বিষয় না, এগুলো গল্প পড়ে পড়ে মনে রাখতে হয়, কিন্তু এখন গল্প পড়ার সময় কই, যারা শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন। আর লিটারেচার নিয়ে অত চাপ নেওয়ার দরকার নাই, 15তে এমনি আমার ক্লাসগুলো করলে 12-13 পাবেন, আর 12-13 বেশি চিন্তা করার দরকার নাই, অন্য কিছু পড়বেন। তাহলে আমরা বলছি যে OODDRCFC। এখন দেখেন ওতে কি হয়, আমরা সেই সূত্রটা এখানে একটু লিখি, তারপর ক্যারেক্টারগুলো দেখাই। OO, তারপর হচ্ছে DDRCFC, এটা পাবেন কোন নাটকে? অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, তার মানে ওতে হচ্ছে অলিভার, অরল্যান্ডো, ডিউক ফেডরিক, ডিউক সিনিয়র, রোজালিন্ড, সিলিয়া, ফরেস্ট অফ আর্ডেন, আর হচ্ছে আর কিছু ক্যারেক্টার ছিল, আমরা সেগুলো একটু নামগুলো সরাসরি দেখাই। এইটা দেখেন, তাহলে ও দিয়ে মনে রাখবেন অলিভার, অরল্যান্ডো, ভালো করে ক্যারেক্টারগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা কোন নাটকের আলোচনা করছি? অ্যাজ ইউ লাইক ইট।
অ্যাজ ইউ লাইক ইট, এই জন্য আপনি যেটা লাইক করছেন সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় সাজাইছেন, OODD RCFC মিলিয়ে সাজিয়েছেন, অ্যাজ ইউ লাইক ইট, আপনার পছন্দ মতো ক্যারেক্টারগুলো সাজিয়েছেন, এইভাবে মনে রাখতে পারেন। তাহলে ওতে হচ্ছে অলিভার, অলিভার হচ্ছে বড় ভাই এই নাটকের নায়ক, আর অরল্যান্ডো এটা হলো ছোট ভাই, এই দুইজনই নাটকের নায়ক হিসাবে কাজ করছে। অলিভার অরল্যান্ডো, দেখেন অলিভার এটা লিখতে অল্প কয়টা বর্ণ লাগে, কিন্তু এ হচ্ছে বড় ভাই। অরল্যান্ডো লিখতে অনেকগুলো বর্ণ লাগে, কিন্তু এ হচ্ছে ছোট ভাই, বিপরীত। ঠিক আছে। ডিউক সিনিয়র বড় রাজা, সিনিয়র মানেই তো বড়, ঠিক কিনা, আর ডিউক মানে রাজা। সো ডিউক সিনিয়র বড় রাজা, ডিউক ফেডরিক এলো ছোট রাজা। ডিউক সিনিয়র ডিউক ফেডরিক এটা হলো বড় রাজা, এটা হলো ছোট রাজা। এখন দেখেন এরা আবার হচ্ছে দুই ভাই, এরা দুই ভাই, তো নায়করাও দুই ভাই, এদিকে রাজারাও দুই ভাই। আসি তারপরে, তার মানে আমরা ডিডি হচ্ছে ডিউক সিনিয়র ডিউক ফেডরিক, ওতে হচ্ছে অলিভার অরল্যান্ডো। আচ্ছা, আর কয়েকটা ক্যারেক্টার দেখি, ভালো করে বুঝেন। রোজালিন্ড, এই যে রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের একমাত্র কন্যা, তার মানে এই যে ডিউক সিনিয়রের কন্যা হচ্ছে রোজালিন্ড, ডিউক সিনিয়রের কন্যা হচ্ছে রোজালিন্ড, আর ডিউক ফেডরিকের কন্যা হচ্ছে সিলিয়া। ডিউক সিনিয়র হচ্ছে রোজালিন্ড, আর ডিউক ফেডরিকের কন্যা হচ্ছে সিলিয়া। ডিউক ফেডরিকের কন্যা হচ্ছে সিলিয়া। এবার দেখেন এই যে সিলিয়া। এবার আসেন ফরেস্ট অফ আর্ডেন, এইটা হচ্ছে আর্ডেনের একটা বন বা জঙ্গল, এই এফতে তাই বোঝাচ্ছি, ঠিক আছে। আর হলো চার্লস মানে বীর, চার্লস মানে বীর, কিছু ক্যারেক্টার। সো এটা এক্সট্রা দুইটা শব্দ, একটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন নিয়ে কথা বলা আছে কোন নাটকে, ফরেস্ট অফ আর্ডেন আছে অ্যাজ ইউ লাইক ইট নাটকে, অথবা চার্লস বা কিছু বীরের কথা বলা আছে কোথায়, অ্যাজ ইউ লাইক ইট নাটকে। তাহলে আমরা ক্যারেক্টারগুলো মনে রাখার জন্য যে টিপসটা আপনাকে দিলাম, এই টিপসটা মনে রাখবেন। অ্যাজ ইউ লাইক ইট যেমন ইচ্ছা, তো যেমন ইচ্ছা বললে ক্যারেক্টারগুলো আমি এভাবে সাজিয়েছি। অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে OODD RCFC, অলিভার অরল্যান্ডো ডিউক সিনিয়র ডিউক ফেডরিক, রোজালিন্ড সিলিয়া, ফরেস্ট অফ আর্ডেন, আর হলো চার্লস। আপনারা তাড়াতাড়ি এই কটা থেকে নামগুলো একটু বলতে পারেন কিনা দেখেন তো, নামগুলো বলতে পারেন কিনা মনে মনে। তসলিম ভাই, স্বজন অধিকারী, দেখেন তাহলে আবার বলছি, দেখেন নামগুলো। অলিভার যে হচ্ছে বড় ভাই, তার মানে আমরা আরেকবার বলতে পারি অলিভার অরল্যান্ডো এরা হলো দুই ভাই, এরা হলো দুই ভাই, সবাই দুই ভাই, এরাও দুই ভাই। আচ্ছা, আর এরা হলো দুই বোন, এখন এরা দুই বোন হলো চাচাতো বোন, দুই বোন, এরা হলো চাচাতো দুই বোন, কাজিন আর কি, এরা দুই বোন হচ্ছে কাজিন। আচ্ছা, এখন ফরেস্ট অফ আর্ডেন এই বন জঙ্গল, আর সিতে হচ্ছে চার্লস। এখন আসি নাটকের মূল কথাতে, ক্যারেক্টারগুলো বোঝা শেষ, এখন আমি নাটকের মূল কথাতে আসি। এখন নাটকের মূল কথা হচ্ছে যে এই যে ক্যারেক্টারগুলো এখানে ডিউক সিনিয়র আর ডিউক ফেডরিক এই দুই ভাইয়ের মধ্যে সমস্যা হয়েছে। এদের মধ্যে ফেডরিক অর্থাৎ ছোট রাজা যেটা করেছে, প্রতারণা করে ডিউক সিনিয়রকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। এখন রাজ্য থেকে বিতাড়িত করলে ডিউক সিনিয়র যেটা করেছে সেটা হচ্ছে সে রাজ্য থেকে বিতাড়িত হয়ে, এই ডিউক সিনিয়র বিতাড়িত হয়ে চলে গেছে ফরেস্ট অফ আর্ডেনে, মানে বনে চলে গেছে। এখন ডিউক সিনিয়রের যে কন্যা সে হলো রোজালিন্ড, রোজালিন্ডকে নির্বাসন দেয় নাই, শুধু ডিউক সিনিয়রকে নির্বাসন দিয়েছে। সিনিয়র একা চলে গেছে কোথায়, ফরেস্ট অফ আর্ডেনে। আচ্ছা, এইদিকে এই ঘটনার কিছুদিন পর আবার এই যে ডিউক ফেডরিক ছিল, ডিউক ফেডরিকের কন্যা যে সিলিয়া, সিলিয়া আর রোজালিন্ড যেহেতু দুই বান্ধবী এবং এরা একজন আরেকজনকে খুব ভালোবাসে, চাস্তো বোন বা কাজিন, এই কারণে ডিউক ফেডরিক এদের মধ্য থেকে তার সিলিয়ার বান্ধবী হিসাবে বা বোন হিসাবে রোজালিন্ডকে কি দেয়নি, নির্বাসন দেয়নি। কিন্তু কোনো এক কারণে কিছুদিন পর রোজালিন্ডকেও আবার নির্বাসন দিয়েছে। তখন রোজালিন্ড যখন নির্বাসন দিয়েছে তখন রোজালিন্ডও আবার এই বনে যাচ্ছিল, কিন্তু সাথে এই সিলিয়া একই সাথে চলে গেল। মানে যেহেতু রোজালিন্ডের বান্ধবী সিলিয়া, তো সিলিয়া রোজালিন্ডকে ছাড়া চলতে পারে না বা ভালোবাসে খুব, তো রোজালিন্ডকে যখন নির্বাসন দেওয়া হলো তখন সিলিয়াও তার সাথে পালিয়ে চলে গেল কোথায়, ফরেস্ট অফ আর্ডেনে। দেখেন ফরেস্ট অফ আর্ডেনে কিন্তু আস্তে আস্তে সবাই যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে ডিউক সিনিয়র প্রথমে ফরেস্ট অফ আর্ডেনে চলে গেল নির্বাসিত হয়ে, তারপর গেল হচ্ছে তার কন্যা রোজালিন্ড এবং রোজালিন্ডের সাথে থাকা সিলিয়া। এখন আসেন অন্যদিকে এই যে দুইজন নায়ক ছিল, ভালো করে বুঝবেন কিন্তু, এই যে দুই ভাই ছিল অর্থাৎ অলিভার আর অরল্যান্ডো,
দুই ভাইয়ের মধ্যে বড় ভাই হচ্ছে অলিভার, বড় ভাই কে? অলিভার। অলিভার কি করেছে? সম্পদের লোভে অরল্যান্ডোকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছে, যে অরল্যান্ডোকে মেরে দিলে সব সম্পদ সে পাবে। তো ছোট ভাই তখন কি করেছে? এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে সে নিজে পালিয়ে, অর্থাৎ এই যে দুই ভাইয়ের মধ্যে প্রথম হচ্ছে অলিভার বড় ভাই, অলিভার হচ্ছে বড়, আর এই অরল্যান্ডো হচ্ছে ছোট। তো এই ছোট ভাই নিজেও কোথায় চলে গেছে? ফরেস্ট অফ আর্ডেনে চলে গেছে। এখন দেখেন তাহলে ফরেস্ট অফ আর্ডেনে সদস্য সংখ্যা কত হলো? 4 জন হলো, তাই না? ফরেস্ট অফ আর্ডেনের সদস্য সংখ্যা কয়জন হলো? 4 জন, তাই না? এখন দেখেন এই 4 জন সদস্যের মধ্যে কিভাবে কি ঘটছে সেটা আমরা এখন আরেকটু ক্লিয়ার হই। অলিভার, অরল্যান্ডো, আর হচ্ছে ডিউক সিনিয়র, আর হচ্ছে এই যে ডিউক ফেডরিক। এখন এই জায়গা থেকে যেটা ঘটেছে, অবশেষে এই যে ফরেস্ট অফ আর্ডেনের মধ্যে গিয়ে এদের লাভ অ্যাট ফার্স্ট সাইট ঘটেছে। ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে লাভ অ্যাট ফার্স্ট সাইট ঘটেছে, সেটা হচ্ছে এই যে রোজালিন্ড আছে, রোজালিনকে পছন্দ করেছে এই অলিভার, অরল্যান্ডো। রোজালিনকে পছন্দ করেছে কে? অরল্যান্ডো। তাহলে সম্পর্ক হয়েছে রোজালিন্ডের সাথে অরল্যান্ডোর, অরল্যান্ডোর সম্পর্ক হয়েছে রোজালিন্ডের সাথে বনে গিয়ে। অপরদিকে ঘটনাচক্রে নানানভাবে অনেক ঘটনা প্যাচগ্যাস দিয়ে এত কিছু জানা লাগবে না, সেটা হচ্ছে এই যে বড় ভাই অলিভারের সাথে সম্পর্ক হয়েছে এই সিলিয়া। অলিভারের সাথে সম্পর্ক হয়েছে এই সিলিয়ার। তার মানে হচ্ছে অলিভার সিলিয়া প্লাস অলিভার। এই দুই জুটির মাধ্যমে নাটকটি অবশেষে মিলনাত্মক নাটকে পরিণত হয়েছে। অর্থাৎ এই নাটকটি হচ্ছে মিলনাত্মক বা মিলন সৃষ্টি করতে করতে কমেডি হয়েছে। তাহলে এই নাটকটা কি ক্লিয়ার কিনা সবাই? একবার নিজেরা একটু ভাবেন ক্লিয়ার কিনা। ক্যারেক্টারগুলো মনে রাখার জন্য নাটকের কাহিনীটা বলা, না ক্যারেক্টার মনে রাখতে চান এই জন্য কাহিনীটা বলেছি। তাহলে আবার বলছি, আমি যদি আবার একটু ক্লিয়ার করি, অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, যেইটা শিখবো একটু ভালো করে শিখি, কারণ এইগুলো আমাদের লাগবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে অলিভার অরল্যান্ডো, ডিউক সিনিয়র ডিউক ফেডরিক, আর এরা গিয়েছিল কোথায়? এরা হচ্ছে রোজালিন আর সিলিয়া, এদের মেয়ে, দুইজনের মেয়ে। সিনিয়রের মেয়ে রোজালিন আর জুনিয়র ফেডরিকের মেয়ে হচ্ছে সিলিয়া। এরা সবাই গেছে হচ্ছে এই যে এফসি মানে কি মনে আছে? এফসি মানে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। এফ মানে ফরেস্ট অফ আর্ডেন, আর সিতে হচ্ছে চার্লস বীর। এই ফরেস্টে সবাই চলে যাবে, ঘটনাক্রমে ফরেস্টে বা বনের মধ্যে সবাই চলে যাবে। আচ্ছা, এই দুই ভাইয়ের ঝগড়ার কারণে ডিউক ফেডরিক বড় ভাইকে তাড়িয়ে কোথায় দিয়েছে? বড় ভাইকে তাড়িয়ে দিয়েছে হচ্ছে এই বনে নির্বাসন দিয়েছে। আবার কিছুদিন পরে বড় ভাইয়ের মেয়ে রোজালিনকেও এখানে নির্বাসন দিয়েছে। কে দিয়েছে? সব ডিউক ফেডরিক করতেছে। কিন্তু ফেডরিক আপনি মনে রাখেন, ফেডরিক হচ্ছে ফাউল। এইভাবে মনে রাখতে পারেন যে ফাউল সে, ফেডরিক ছোট রাজা, ফাউল। আচ্ছা, এরপরে যখন রোজালিন্ড এখানে যায়, সিলিয়াও তার সাথে সাথে এখানে চলে যায়। অন্যদিকে এইখানে অলিভার অরল্যান্ডো দুই ভাই সম্পদের মারামারি করে বড় ভাই অলিভার কি করেছে? এটা হলো বড় ভাই সিনিয়র, এই ছোট ভাই অরল্যান্ডোকে এই বনে নির্বাসন দেয়নি, বরং সে ছোট ভাই পালিয়ে মারার ষড়যন্ত্র করছে। এই ভয়তে পালিয়ে সে কোথায় আশ্রয় নিয়েছে? বনে। এখন যখনই সে বনে যায় তখনই সে তার সাথে দেখা হয় রোজাল্যান্ডের। এই রোজাল্যান্ডে দেখা হলে তখন হচ্ছে আপনার এদের মধ্যে ভালোবাসা হয়, এবং কালক্রমে বড় ভাইয়ের সাথে আবার এই সিলিয়ার ভালোবাসা হয়। এই দুই মিলবন্ধনের মাধ্যমে নাটকটা শেষ হয়। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন এইগুলো আপনারা যার যার মতো করে শেষে মনে রাখবেন, এগুলো আমার বলার কিছু নাই। এখন আসেন নাটকের মূল থিমটা কী ছিল? মূল থিম হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতে ভালোবাসা। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, রোমান্টিক ভালোবাসার রোমান্স আছে। এই নাটকে অরল্যান্ডো রোজালিন্ডের প্রেমের কাহিনী নানা বৈচিত্র্যের মধ্যে দিয়ে লুপলাপ করেছে। অরল্যান্ডো আর রোজালিন্ড এই দুইজনের ভালোবাসাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ক্লিয়ার? রোজাল্যান্ড হচ্ছে ওই যে ডিউক সিনিয়রের মেয়ে, আর অরল্যান্ডো হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই। আচ্ছা, এগুলো আপনারা পড়ছেন, এগুলো বলে দিয়েছি আমি, এগুলো সব বলে দিয়েছি। এটা কি পড়বেন আপনারা? গল্পটা নাটকটার থিমটা পড়েন, আমি একটু পড়ার সুযোগ দিচ্ছি। যা বলেছি তাই আছে। নাটকে ডিউক সিনিয়র তার ছোট ভাই ডিউক ফেডরিককে নির্বাসিত করে। ডিউক সিনিয়র জঙ্গলে আশ্রয় নেয় ফরেস্ট অফ আর্ডেনে। ডিউক ফেডরিক তার বড় ভাইয়ের কন্যা রোজালিনকে নির্বাসন করেন নাই, কারণ ডিউক ফেডরিকের কন্যা সিলিয়ার সঙ্গী হিসাবে রোজালিনকে রেখে দেয়।
হ্যাঁ, ডিউক ফ্রেডরিক মানে ছোট ভাইয়ের কন্যা সিলিয়ার সঙ্গীকে রোজালিন্ড তাকে রেখে দেয়, কারণ রোজালিন্ড এবং তার চাচাতো বোন সিলিয়া দুজনকে ভালোবাসতো। অন্যদিকে সম্পদের লোভে অলিভার তার ছোট ভাই অরল্যান্ডোকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে, বিধায় অরল্যান্ডো গৃহত্যাগ করে পালিয়ে কোথায় যায়? ওই আর্ডেনের জঙ্গলে যায়। এদিকে বর্তমান ডিউক ফ্রেডরিক আর রোজালিন্ডকে প্রাসাদ ত্যাগ করতে বলে, তাই রোজালিন্ড তার চাচাতো বোন সিলিয়াকে নিয়ে ওই জঙ্গলে পৌঁছে ঘটনাক্রমে অরল্যান্ডো, রোজালিন্ড, অলিভার, সিলিয়ার মধ্যে বিবাহ বন্ধন হয়। এই হচ্ছে মূল কথা। এখন এখান থেকে কিছু কোটেশন, এটা বিশাল বড় কোটেশন লাগবে না, এখান থেকে কোটেশন, এই একটা কোটেশন সবচেয়ে জরুরি। কোটেশনটা হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এইটার বাংলা হচ্ছে কষ্টের ফল সুমধুর হয়। এখন এই বাক্য থেকে আমাদের প্রশ্নটা আসে কিভাবে, একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে সুইটের পরে আর না ইজ হবে, এটা নিয়ে আলোচনা হয়। আবার এই আর যদি হয়, এখানে সাবজেক্ট হলো দ্য ইউজেস, এটা অনেকেই ধরতে পারে না। যখনই কোনো বাক্যকে ফোর্স দেওয়ার জন্য অ্যাডজেক্টিভকে সামনে আনা হয়, তখন ওই সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে, মানে এই দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি এটা সাবজেক্ট, এই সাবজেক্টের পূর্বে চলে আসছে হলো অক্সিলারি ভার্ব। এই বাক্যের মূল সাবজেক্ট দ্য ইউজেস। এই বাক্যের মূল সাবজেক্ট কি? দ্য ইউজেস। এই যে দ্য ইউজেস হচ্ছে মূল সাবজেক্ট। আচ্ছা, নির্বাসিত ডিউক ফ্রেডরিক বলে দুর্দিনের দানই হচ্ছে মধুর। দুর্দিনের দান, দুর্দিনে যা পায় সেই মধুর, এটা হলো যে ডিউক ফ্রেডরিক বলে আর কি। দুর্দিনের নির্বাসন হয়েছে যে ডিউক ফ্রেডরিক। আচ্ছা, না এই তথ্যটা কি একটু প্রবলেম আছে মনে হয় না? আচ্ছা, যাই হোক, এইগুলো আপনারা পড়বেন। ট্রু ইজ দ্যাট উই হ্যাভ সিন বেটার ডেজ। হ্যাঁ, মানে সত্য এটাই যে আমরা সুদিন দেখিয়াছি। এই বক্তব্যটা বা এই কোটেশনটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এই নাটকের মূল বিষয় আমাদের লাগবে না, এটা বাদ দিলাম। এই তো, তাহলে আমাদের হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট নাটকটা সম্পর্কে আমার মনে করি আপনারা মনে রাখতে পারবেন। অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে মূল ক্যারেক্টার হচ্ছে OODD RCFC। এবার হচ্ছে 12th নাইট, দ্বাদশ রজনী। এটা আরেকটা দ্বাদশ রজনী, এটা একটা ঘটনা আর কি। সো এই ঘটনাটাও কিন্তু দেখেন কমেডি। সো আপনারা কিন্তু বিভিন্ন ঘটনা বা জায়গার নাম, কোনো ব্যক্তির নাম না, এই জাতীয় বিষয়গুলোকে আমরা বলছিলাম এগুলো হচ্ছে কমেডি নাটক। তো আসেন 12th নাইট সম্পর্কে শিখি। 12th নাইট এটা আমরা একটু টেনে আগাবো। 1601 সালে এই কমেডি নাটকটি প্রকাশ পায়, যদিও এই সাল কখনো আসেনি, আসবে না আশা করছি। এখানকার চরিত্র কি? চরিত্রগুলো একটু জটিল, এখানে মনে রাখা কঠিনের মতো। আর জাস্ট চরিত্রগুলো একটু দেখেন। অরিসিনো, অলিভিয়া, ভায়োলা, সেবাস্টিয়ান। দেখেন আবার পড়েন, অরসিনো, অলিভিয়া, ভায়োলা আর হচ্ছে সেবাস্টিয়ান। তাহলে অরসিনো, অলিভা, ভায়োলা আর হচ্ছে সেবাস্টিয়ান। আচ্ছা, এই চারজন, নাটকের বিষয়বস্তু হলো প্রেম। হ্যাঁ, এইখানে আসলে এই নাটকটা আমরা একটু জাস্ট রিডিং পড়ে নিই, তাহলে হবে। নাটকের বিষয়বস্তু হলো আইলিবিয়ার ডিউক, কোনো একটা স্থানের নাম আইলিবিয়ার ডিউক হচ্ছে, ডিউক মানে রাজা, অরসিনো প্রেমে পড়েছে এক কাউন্টির কন্যা অলিভিয়ার। তার মানে হচ্ছে অরসিনো প্রেমে পড়েছে কার? অলিভিয়ার। বাবা ও ভাইকে হারিয়ে অলিভিয়া মনের দুঃখে, অলিভিয়ার প্রেমে পড়েছে, অলিভিয়া নায়িকা, মনের দুঃখে কারোর সঙ্গে মেলামেশা করে না, এমনকি অরিসোনার প্রেমের প্রতি তার কোনো আগ্রহ নেই। তার মানে আমরা দুইটা জিনিস দেখলাম। আমরা একটু ক্যারেক্টার আবার ফিরে যাই। এই যে অরসিনো আর হচ্ছে অলিভিয়া, তো এই অরসিনো হচ্ছে ডিউক। ডিউক মানে কি? রাজা। রাজা প্রেমে পড়েছে কার? অলিভিয়ার। অলিভিয়া কাউন্টির কন্যা, কাউন্টি মানে হচ্ছে কি ওই কাজ করে যারা আর কি। যাই হোক, এখন দেখেন অরিসিনা আর অলিভিয়া, কিন্তু অলিভিয়া এই অরিসিনোর প্রেমে কোনো সারা শব্দ দেয় না। গেল, পরের লাইনে আসি। এক সময় জাহাজডুবি হয়ে ওই দেশে উপস্থিত হলো তরুণী ভায়োলা। তার মানে ভায়োলা হচ্ছে জাহাজডুবিতে আসা এক তরুণী। তাহলে জাহাজডুবির ঘটনা আছে কোন নাটকে? 12th নাইট, দ্বাদশ রজনী নাটকে। সে বালকের ছদ্মবেশ ধরে। এই যে তরুণী ভায়োলা, ভায়োলা কিন্তু তরুণী, মহিলা মানুষ, বুঝেন, নারী, বাট সে বালকের ছদ্মবেশ ধারণ করেছে, ডিউকের কাছে চাকরের কাজে নিযুক্ত হয়। ডিউক মানে কি? ওই যে অরিসিনো। সে অলিভিয়ার কাছে ডিউকের চিঠি নিয়ে যেত। এখন দেখেন, সে হচ্ছে নারী, কিন্তু ওই রাজার কাছে চাকরি নিয়ে সে এখন ওই রাজা যাকে ভালোবাসে অলিভিয়া, তার কাছে কি করে? ডিউকের চিঠি নিয়ে যেত। এখন অলিভিয়া তো ছদ্মবেশ ধারণকারী একজন নারী, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করেছে পুরুষের। এখন অলিভিয়া, এই যে অলিভিয়ার কাছে যে চিঠি নিয়ে যাইতো, সেই ভায়োলাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ভায়োলা তো ছদ্মবেশী পুরুষ।
সে তো পুরুষ না, সে তো নারী, জাহাজডুবিতে আসছে, তরুণী। এখন এই অলিভিয়া কি করেছে, ছদ্মবেশী বরং যে চিঠি নিয়ে যেত তার প্রেমেই পড়ে গেছে। আর যার প্রেমে পড়েছে সে আসলে নারী থেকে পুরুষ ছদ্মবেশ ধারণ করে আছে। কি একটা সমস্যা দেখেন। এখন তাকে বিয়ে করার জন্য পিড়াপিড়ি করছে অলিভিয়া, আবার কাকে বিয়ে করার জন্য পিড়াপিড়ি করছে, ভায়োলাকে। কিন্তু আসলে ভায়োলা কার চিঠি নিয়ে আসতো, রাজার চিঠি নিয়ে এসে দিত অলিভিয়াকে। আচ্ছা, এমন সময় ভায়োলিয়ার ভাই সেবাস্টিয়ান এসে উপস্থিত হয়েছে। এখন দেখেন আবার ভায়োলিয়া হচ্ছে যে জাহাজডুবিতে মারা গেছিল সেই মেয়েটা, ছেলের ছদ্মবেশ ধরন ছিল। এখন সেই ভায়োলিয়ার ভাই সেবাস্টিয়ান এসে এখানে উপস্থিত হয়েছে তার বোনকে খুঁজতে খুঁজতে। ভায়োলিয়া আর সেবাস্টিয়ান দেখতে একই রকম। এখন ঘটছে আসল কথা, ভাই বোন দেখতে একই রকম, ফলে অলিভিয়া পড়েছে দারুণ বিপদে। অলিভিয়া মানে কে, ওই যে যাকে ভালোবাসতে চাচ্ছে রাজা। অন্যদিকে সেবাস্টিয়ানও পড়েছে এক বিপদে, কারণ সে ছিল বোনকে দেখেছিল কিন্তু বোন হয়ে গেছে ভাইয়ের মতো। কারণ ভায়োলা দেখতে ঠিক তার বোনের মতো, যে জাহাজডুবিতে হারিয়ে গেছে। কিন্তু জাহাজডুবিতে হারিয়েছে বোন আর দেখতেছে ভাই, ছদ্মবেশ ধরে আছে। এটা নিয়ে কনফিউজ। যখন ভায়োলা ছদ্মবেশ ছেড়ে নিজের পরিচয় দিল, যে সে যে তরুণী, সে পরিচয় দিল, তখন সব সমস্যার সমাধান হলো। কি নাটকটা কি একটু বুঝে আসছে আপনাদের? তাহলে এখানে মূল কেসটা ঘটছে হলো ভায়োলার ছদ্মবেশী পুরুষ সাজাটা নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে আপনাদের এই 12th নাইট বা দ্বাদশ রজনী নাটকের মূল বিষয়। আর একটু পড়ি। অরিসিনার সঙ্গে ছদ্মবেশী ভায়োলার, মানে অরিসিনার সঙ্গে ছদ্মবেশী ভায়োলা মানে ওই যে যে ভিত্ত আর কি, চাকর সেজে আসছিল তার, এবং অলিভিয়ার সঙ্গে সেবাস্টিয়ান, মানে অলিভিয়ার সঙ্গে সেবাস্টিয়ানের বিবাহের মাধ্যমে নাটকটি শেষ হলো। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু অগ্রসর হই। কোটেশন লাগবে না, কয়েকটা এখান থেকে একটা কোটেশন দেখি। ইফ মিউজিক টু বি দ্য ফুড অফ লাভ, প্লে অন। এই কোটেশনটা অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষাতে, গুরুত্বপূর্ণ। ইফ মিউজিক, যদি মিউজিক বি দ্য ফুড অফ লাভ, ভালোবাসার খাবার হয়, প্লে অন, তাহলে এটাকে চালাও। ওকে। 4 নাম্বার, লাভ শর্ট ইজ গুড বাট গিভেন আনসর্ট ইজ বেটার। ভালোবাসা অন্বেষণ ভালো, কিন্তু তা অন্বেষণ না করে আরও ভালো। দেখেন বলছে ভালোবাসার খোঁজ করা ভালো, কিন্তু তা অন্বেষণ না করা আরও ভালো। এই কথাটার মধ্যে পরস্পর বিরোধী কথা আছে, পরস্পর বিরোধী কথা আছে। এইটা মানে একদিকে বলছে ভালোবাসা খোঁজা ভালো, আবার বলছে যে না, ভালোবাসা না খোঁজা আরও ভালো। কথাটা একটু কি দ্বিমুখী কেন্দ্রিক বলা আছে আর কি। আচ্ছা, আর এখানে এই কয়টা জিনিস আপনারা পড়লেন 12th নাইট, এবং লাস্ট নাটক হচ্ছে টেম্পেস্ট। আমরা এই 6টা নাটকের আলোচনা করলাম। আরও যতগুলো কমেডি নাটক আছে সেইগুলো আলোচনা করছি না, ওইগুলো অত জরুরি না, আপনারা নিজেরা পড়ে নেবেন সেগুলো। হ্যাঁ, টেম্পেস্ট পড়বো, তারপরে এমসিকিউ আলোচনা করব। টেম্পেস্টটা একটু পড়েন। টেম্পেস্ট নাটকটা 1612 সালের, এটা 1600 সালে চলে গেল। এইটা তার শেষ নাটক। উনি কিন্তু মৃত্যুবরণ করেছেন হচ্ছে 1616, তাই না? তার মৃত্যুর 4 বছর আগে হলো টেম্পেস্ট নাটকটি। এডি উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ রচনা, তার মানে 4 বছর আগে সেই রচনা বন্ধ করেছে। তো পরীক্ষার হলে এটাও আসতে পারে যে উইলিয়াম শেক্সপিয়ার কত বছর আগেই রচনা বন্ধ করেছে, মৃত্যুর কত বছর আগে। 4 বছর আগে লাস্ট ছিল টেম্পেস্ট। সোয়ান সং মানে লাস্ট ওয়ার্ক। সোয়ান সং এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। সোয়ান সং কথাটার মানে হচ্ছে কোনো শিল্পীর শেষ কর্ম বা শেষ কাজ যেটা, ঠিক আছে? সোয়ান সং এটা হলো লাস্ট ওয়ার্ক। টেম্পেস্ট শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড ঝড়। টেম্পেস্ট শব্দের অর্থ কি? প্রচণ্ড ঝড়। নাটকটি 1611 সালে লন্ডনের হোয়াইট হল রাজা জেমস ওয়ানের সামনে মঞ্চায়িত করা হয়। তাহলে এখান থেকে আমরা কয়েকটা তথ্য নিব। সেটা হচ্ছে টেম্পেস্ট টেম্পেস্ট কথাটার মানে হলো ঝড়। এটা হলো সবার শেষ নাটক তার, এবং এই নাটকটি প্রকাশকাল 1612। নাটকটার প্রকাশকাল জরুরি, এটা আপনারা পড়বেন, অনেকগুলো না পড়লেও এটা পড়বেন। তার মৃত্যুর 4 বছর আগে এই নাটকটা প্রকাশ হয়েছে, এবং এই নাটকটা 1611 সালে হচ্ছে রাজা জেমস ওয়ানের সামনে মঞ্চায়িত করা হয়েছে। আর সেটা গ্রন্থ আকারে প্রকাশ পেয়েছে সোয়ান অফ সং লাস্ট কর্ম হিসাবে 1612 সালে। আচ্ছা, এখানকার কিছু চরিত্র দেখি। অ্যান্টোনিও, এখন অ্যান্টোনিও বসানিও এগুলো কিন্তু দুই জায়গাতে ক্যারেক্টার হয়ে গেল। অ্যান্টোনিও মনে আছে যে ওই যে অ্যান্টোনিও শাইলক বসানিও, ওইটা হলো মার্চেন্ট অফ ভেনিসে ছিল, আবারও কিন্তু এখানে অ্যান্টোনিও। আচ্ছা, তারপরে বর্তমান মিলানের ডিউক ও প্রসপেরোর ভাই। প্রসপেরো আর অ্যান্টোনিও তাহলে দুই ভাই। তো অ্যান্টোনিও হলো মিলানের ডিউক, আর প্রসপেরো হচ্ছে মিলানের মহামান্য ডিউক বা সাবেক ডিউক অ্যান্টোনিওর ভাই।
মানে অ্যারিয়েল এবং ক্যালিবান এর প্রভু। এখন দেখেন অ্যারিয়েল এবং ক্যালিবান এই দুইজন ভৃত্য যাদের প্রভু হলো প্রসপেরো। ভালো করে বুঝেন, অ্যারিয়েল আর ক্যালিবান এই দুইজনের প্রভু হচ্ছে প্রসপেরো, আর প্রসপেরোর ভাই হচ্ছে অ্যান্টোনিও। অ্যান্টোনিও বর্তমান ডিউক, প্রসপেরো হচ্ছে সাবেক ডিউক। মানে এই অ্যান্টোনিওর আগের রাজা ছিল প্রসপেরো, আর এই প্রসপেরোর দুইজন ভৃত্য ছিল অ্যারিয়েল আর ক্যালিবান। তাহলে বর্তমান ডিউক হচ্ছে অ্যান্টোনিও। এই পর্যন্ত ক্লিয়ার? তার মানে অ্যান্টোনিও প্রসপেরো দুই ভাই। এই হলো বড় ভাই, আগে ডিউক ছিল, এই হলো এখন বর্তমানকার ডিউক মানে রাজা। আর প্রসপেরোর দুইজন ভৃত্য ছিল অ্যারিয়েল আর ক্যালিবান। এছাড়াও আরও কিছু ক্যারেক্টার দেখেন, মিরান্ডা মিলানের মহামান্য ডিউকের মেয়ে, অ্যারিয়েল ক্যালিবান এর হলো অশরীরী আত্মা মানে ভৃত্য বললাম যাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে কি অ্যালেন্সো নেপলের রাজা, ফার্দিনান্দ নেপলসের রাজা, সেবাস্টিয়ান হচ্ছে অ্যালোন্সের ভাই সেবাস্টিয়ান। ওনার উইলিয়াম শেক্সপিয়ারের অনেকগুলো ক্যারেক্টারে সেবাস্টিয়ান দেখতে পাচ্ছি। আচ্ছা, নাটকটির ধরন পড়েন, আমরা একটু গল্প আকারে পড়ে নিলেই শেষ হবে। বলছি নাটকটি হলো হাস্যরসাত্মক কমেডি, মানে এখানে হাসি খুশি কমেডি, যেহেতু সবই কমেডি। মিলানের মহামান্য, মিলান হচ্ছে স্থানের নাম, হ্যাঁ, মিলানের মহামান্য ডিউক প্রসপেরো তার ভাই বর্তমান মিলানের ডিউক অ্যান্টোনিওর দ্বারা নির্বাসিত হয়েছে। তার মানে বড় ভাই নির্বাসিত হয়ে গেছে, বুঝেন? কিন্তু ছোট রাজার দ্বারা বড় রাজা কি হয়েছে? নির্বাসিত হয়ে যাওয়া, মানে ওইখান থেকে গৃহত্যাগ করতে হবে। তারপর এক নির্জন দ্বীপে তার মেয়ে মিরান্ডাকে নিয়ে বসবাস করছে। তার মানে কি বড় রাজা তার মেয়েকে নিয়ে একটা দ্বীপে গেছে, মেয়ে হচ্ছে মিরান্ডাকে নিয়ে এক দ্বীপে গেছে, দ্বীপে বসবাস শুরু করছে। এখানে তার সঙ্গী, এই বড় রাজার সঙ্গী হলো ওই যে দুইজন অশরীরী, একজন হচ্ছে অ্যারিয়েল আর একজন হচ্ছে ক্যালিবান। হ্যাঁ, এরা তার হচ্ছে ভৃত্য, মানে তার কি ভৃত্য আকারে আছে। নাটকটিতে মিলান থেকে নির্বাসিত হওয়া মহামান্য ডিউক প্রসপেরোর জাদুবিদ্যার দ্বারা, দেখেন প্রসপেরোর জাদুবিদ্যা দ্বারা প্রচণ্ড ঝড়ের কবলে একটি যাত্রীবাহী জাহাজ এলোমেলো করে দেয়। নাটকটিতে মিলান থেকে নির্বাসিত মহামান্য ডিউক প্রসপেরোর জাদুবিদ্যা দ্বারা, এখন দেখেন জাদুবিদ্যার মাধ্যমে কি করছে? প্রচণ্ড ঝড়ের কবলে জাহাজ এলোমেলো হয়ে গেছে। প্রসপেরো জাদুবিদ্যা দিয়ে এইটা করেছে। আচ্ছা, এখন জাহাজের যাত্রীরা ছিল মিলানের বর্তমান ডিউক অ্যান্টোনিও, মানে জাদুটা করেছে কে? সিনিয়র ডিউক সিনিয়র অ্যান্টোনিও, নেপলসের রাজা অ্যালেন্সো, রাজকুমার ফার্দিনান্দ, রাজভ্রাতা সেবাস্টিয়ান এবং আরও অনেকে ওই জাহাজে ছিল। জাহাজ এলোমেলো হয়ে গেলে সকল যাত্রী নিরাপদে ছিল। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রসপেরোর দ্বীপে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। ক্লিয়ার? প্রসপেরো মানে কি? ওই যে আমরা বলছি সিনিয়র রাজা, হ্যাঁ, সিনিয়র রাজার যে দ্বীপে থাকতো সেই দ্বীপে। সিনিয়র রাজাই কিন্তু নির্বাসিত হয়েছে প্রসপেরো, আর বর্তমান রাজা কে ছিল? অ্যান্টোনিও। আচ্ছা, তাহলে দেখেন জাহাজ এলোমেলো হয়ে গেলে প্রসপেরোর দ্বীপে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। এবার আসি, নেপলসের রাজা অ্যালেন্সো ভেবেছিল তার ছেলে জাহাজডুবিতে মারা গেছে। নেপলসের রাজা ভাবছিল যে অ্যালেন্সো কি জাহাজডুবিতে মরে গেছে, কিন্তু অ্যারিয়েল তার প্রভু প্রসপেরোর নির্দেশে নেপলসের পুত্র ফার্দিনান্দকে অক্ষত অবস্থায় তীরে তুলে এনেছে। ওই যে দুইজন ভৃত্য ছিল প্রসপেরোর, তারা এই কাজটা করছে। ফার্দিনান্দ প্রসপেরোর কন্যা মিরান্ডার প্রেমে পড়ে। ফার্দিনান্দকে, ওই যে নেপলস রাজার ছেলে, মিরান্ডার প্রতি ফার্দিনান্দের ভালোবাসা প্রসপেরোকে সন্তুষ্ট করে। ভালো কথা। পরিশেষে ষড়যন্ত্রকারীরা শাস্তি পায়। ষড়যন্ত্রী কারা? ওই যে আপনার হচ্ছে ছোট রাজা। সবাই আবার একত্রিত হলো, আর এভাবেই নাটকের সমাপ্তি ঘটে। এখানে আসলে ক্যারেক্টারে খুব মজাদার কিছু নাই। এখন আমরা সরাসরি এমসিকিউতে যাই। এখান থেকে আরেকটু ক্লিয়ার হলে আমাদের ক্লাস শেষ। ওকে, 1 নম্বর প্রশ্ন বলো। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 12th নাইট ইজ রিটেন বাই। 12th নাইট কে লিখেছেন? 12th নাইট ইজ রিটেন বাই। এবার আপনাদের পালা, আমি অনেকক্ষণ পড়ালাম, এবার আপনাদের পালা। 12th নাইট ইজ রিটেন বাই কে লিখছে বলেন? আনসার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। আশিস বড়ুয়া আনসার করেছেন 1 নম্বর, রাইট। এটা তো সহজ, এটা তো আমি পড়ছি। পরেরটা বলেন, 2 নম্বর বলেন। ক্যালিবান ইজ এ ক্যারেক্টার। ক্যালিবান কোন নাটকের ক্যারেক্টার আছে? ক্যালিবান কোন নাটকের ক্যারেক্টার? শাওন তারিকদার বলছেন 1। ক্যালিবান হচ্ছে, মনে আছে আপনাদের, ওই যে অ্যারিয়েল আর হচ্ছে ক্যালিবান দুইজন ভৃত্য ছিল। 1 নম্বর। 2 নম্বর আনসার কি বলেন? 2 নম্বর আনসার হচ্ছে টেম্পেস্ট, প্রচণ্ড ঝড়। ওই নাটকের ওই টেম্পেস্ট লাস্ট ওয়ার্ক, ওখানে অ্যারিয়েলের ক্যালিবান হচ্ছে প্রসপেরোর ভৃত্য ছিল। 3 নম্বর প্রশ্ন, ক্যালিবান ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম দ্য টেম্পেস্ট। এটা আসছিল 44তম বিসিএসে, দেখেন 44 বিসিএসে আসা প্রশ্ন এটা। আচ্ছা, এইগুলো আপনারা পড়ছেন। 4 নম্বর, দ্য ক্যারেক্টার প্রসপেরো, অ্যালেন্সো অ্যান্ড অ্যান্টোনিও আর ফ্রম।
দেখেন এখানে কিন্তু 4টা ক্যারেক্টার একসাথে দিয়েছে, প্রসপেরো, অ্যালেন্সো, অ্যান্টোনিও। এরা কোন নাটকের ক্যারেক্টার বলেন দেখি? সর্বশেষ যেটা পড়লাম মানে টেম্পেস্ট। কেন টেম্পেস্টকে জোর দিয়ে বিভিন্ন এমসিকিউ পড়াচ্ছে জানেন? এইটা তার লাস্ট ওয়ার্ক, এবং এইখান থেকে সোয়ান সং থেকে অনেকগুলো প্রশ্ন আসতেছে এই জন্য। আচ্ছা, তাহলে 3-এর আনসারটা হচ্ছে 1 নম্বর, সরি 4-এর আনসার 1। এরপরে কোশ্চেন নাম্বার 5 বলেন, অলিভার অরল্যান্ডো ইজ এ ক্যারেক্টার, বা আর এ ক্যারেক্টার হবে, এখানে 2টা ক্যারেক্টার দিছি। ইন অলিভার অরল্যান্ডো কোন নাটকের চরিত্র? 5 নম্বর প্রশ্ন। তসলিম বলছেন হচ্ছে 4-এর 1, ঠিক আছে। শামসুন নাহার শম্পা 4-এর 1। 5 নম্বর বলেন, অলিভার অরল্যান্ডো ইজ এ ক্যারেক্টার ইন, অলিভার অরল্যান্ডো কোন নাটকের ক্যারেক্টার? আনসার হচ্ছে বি নাম্বার, অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট মনে আছে? ওই যে অ্যাজ ইউ লাইক ইট মানে আমরা সূত্র দিয়েছিলাম, নিজের মতো করে সোজা সোজা সাজাবো, ও ডি আর সি খাবো এফসিতে গিয়ে, এরকম করে মনে রাখতে পারেন, ইচ্ছা। পরেরটা 6 নম্বর, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। প্রশান্ত বলেন 6 নম্বর আনসার কি? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। 6 নম্বর 6, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কোশ্চেন নাম্বার 6-এর আনসার, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি 6 মানে হচ্ছে দুঃখের পর সুমধুর, তাই তো? এটাও ছিল কোথায়? অ্যাজ ইউ লাইক ইটে। অ্যাজ ইউ লাইক ইট 6-এর আনসার বি, রাইট। 7, ডিউক সিনিয়র ডিউক ফেডরিক ইজ এ ক্যারেক্টার ইন, অথবা আর এ ক্যারেক্টার, যাই হোক। ডিউক সিনিয়র আর ডিউক ফেডরিক, ডিডি মনে আছে তো মনে হয় আপনাদের? ওই যে অ্যাজ ইউ লাইক ইট, যেমন খুশি তৈরি করো, সেখানে ছিল। তাহলে এটা হচ্ছে ডিউক সিনিয়র ডিউক ফেডরিক কোথাকার চরিত্র? 7 নাম্বার আনসার হচ্ছে 2, মানে অ্যাজ ইউ লাইক ইট। 8 নাম্বার, ট্রু ইজ ইট দ্যাট উই হ্যাভ সিন বেটার টুডেজ। 8 নাম্বার, 8-এর আনসার কী হবে? সত্য এটাই যে আমরা ভালোটা পেয়েছি, বা আমরা ভালো দিন দেখতে পেয়েছি। 7 নাম্বার 8 নাম্বার কী হবে এটা বলেন? 7 ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট 7। 8 বলেন, 8, ট্রু ইজ দ্যাট সত্য এটা যে উই হ্যাভ সিন বেটার ডেজ আমরা ভালো দিন দেখতে পেয়েছি, সুদিন দেখতে পেয়েছি। 8 আনসার হচ্ছে 2 নাম্বার। 8-এর আনসার অ্যাজ ইউ লাইক ইট, এটাও অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। 9 নাম্বার, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, যদি মিউজিক ভালোবাসার খাবার হয়, প্লে অন, তাহলে এটা চালাও বা এটা চলতে দাও। সো এখানে 9-এর আনসারটা কী হবে? 9। ঝটপট উত্তর করবো আমরা, ক্লাস প্রায় শেষের দিকে। 9, আরাফাত চৌধুরী উত্তর করেছেন 8-এর বি। 9 নাম্বার, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে অন, আনসারটা কি? 12 নাইট, তাই তো? সো এটা আপনারা মনে রাখতে পারেন কিভাবে? দেখেন এই যে নাইট আছে না, আমরা রাতের বেলায় অনেক সময় কিন্তু বাঁশির সুর শুনতে ভালো লাগে, সো এইভাবে মনে রাখতে পারেন আপনারা। 12 নাইট, বাঁশির সুরের কথা বিষয়টা বলা আছে, বা মিউজিকের কথা বলা হচ্ছে। রাতের বেলা আমাদের বাঁশির সুর ভালো লাগে বা মিউজিক ভালো লাগে, সেই দিক থেকে 12 নাইট এইভাবে মনে রাখতে পারেন। যদিও এগুলো কোনো যৌক্তিক সিস্টেম না, কিন্তু কি করবেন, এগুলো গরম গরম পড়ে যেতে হবে পরীক্ষার হলে, আর আসবে উত্তর করে দিবেন। 10, দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই, এটা তো সহজ, এটা পারবেন, উইলিয়াম শেক্সপিয়ার পড়াচ্ছে যেহেতু। 11, সর্বশেষ কোশ্চেন আজকের আলোচনার জন্য, বলেন উইলিয়াম শেক্সপিয়ার রোট, এখান থেকে উইলিয়াম শেক্সপিয়ার কোনটা লিখেছে? তাহলে প্রশ্নের ধরনগুলো আপনাকে বুঝতে হবে। কখনো প্রশ্ন করবে কোনটা শেক্সপিয়ার লিখেছে, এইটার রাইটার কে, এইটার ক্যারেক্টার কে, এইটার কোটেশনটা কি, কোন কোটেশনটা কোন সাহিত্য থেকে নেওয়া হয়েছে, কিংবা নাটকের মূল বিষয়টা কি, নাটকটা কি ধরনের কমেডি, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। সো আশা করি আজকের পুরো আলোচনায় আপনাদের অনেক হেল্পফুল হলো। অ্যাটলিস্ট কমেডি নাটকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 6টা কমেডি নাটকের চরিত্র এবং কোটেশন নিয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি। সবাই আশা করি সব কিছু ভালোভাবে নিতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসের পর্বটা এখানে শেষ করছি।